হাই বন্ধুরা, আমি অষ্টমী আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নিউ ভ্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা, একেবারে আমার নিজের কথা। তো ভিডিওটা শুরু করার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যাবে। তো যাই হোক, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সালটা ছিল 2012। আমি তখন হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি, বাড়িতে বসে আছি, ফর্ম ফিল আপ করবো কলেজের জন্য। তো এই ফাঁকা সময় আমি মায়ের সাথে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিই। সেই সময় আমার নিজস্ব কোনো ফোন থাকে না, বাবার একটা ফোন ছিল, সেটাও আবার নোকিয়া কোম্পানির কিপ্যাড ফোন। তো একটু আধটু ফোনটা ঘাঁটাঘাঁটি করতাম। তো ফোনটাতে প্রায় রং নাম্বার আসতো, আলতু ফালতু নাম্বার বুঝতে পারলে কথা বলতাম নি, কেটে দিতাম। ভাবতাম যে ফালতু লোক, সব কাজকর্ম নেই, মেয়েদের গলা পেয়ে বসবে। এমন সময় একদিন একটা ছোট্ট ভাই ফোন করে দুপুরের সময়। তখন আমি ওর সাথে কথা বলি, ওর বাড়ি কোথায়, কিসে পড়ে, কি নাম। তো গলা শুনে মনে হচ্ছিল যে ও একটা বাচ্চা ছেলে, তাই আমি কথা বললাম। তো ভাইটা মাঝে মধ্যে ফোন করতো, আমিও ওর সাথে কথা বলতাম। আর ও আমাকে দিদি বলতো, আর আমি ওকে ভাই বলতাম। তখন আমাকে আমার বান্ধবীরা বলতো সবাই, আরে অনলাইনে প্রেমিক প্রেমিকা পাওয়া যায়, বন্ধু পাওয়া যায়, তুই তো আবার ভাই পেয়েছি, তোর তো অনেক ভাগ্য। আর যেহেতু সে আমার থেকে নিচের ক্লাসে পড়ে, আমার থেকে ছোট, তাই আমি নিজেই তাকে ভাই বলতাম। তো এইভাবে আমি মাঝে মধ্যে ফোন ধরতাম। তো হঠাৎ করে একদিন ওই নাম্বারে একটা বড় ছেলে ফোন করেছে, ঠিক 1টা-1.5টার দিকে দুপুরে। আর সেদিনের দিনটা ছিল পয়লা মাঘ, মকর সংক্রান্তির পরের দিন, যাকে বলা হয় যাত্রার দিন। তো আমি বললাম, এটা তো তোমার নাম্বার নয়, এটা যার ফোন সে কোথায়? তখন ও বলছে, আমি ওর দাদা, মামা তো দাদা। আমি বললাম, বেশ, বলো কি বলছো। ওটা কে হয় তোমার, আমাকে জিজ্ঞাসা করছে। আমি বললাম, আর কে বা হবে, একটা ছোট্ট ভাই মাত্র। ও বলল, আচ্ছা বেশ। তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম যে ছেলেটাকে বকাবকি করবে নাকি। তো ছেলেটা কোনো দিন আমাকে খারাপ কথা বলেনি, এখনও পর্যন্ত নয়। এখন যেহেতু আমার এখন দেওর হয়েছে, তো যাই হোক, মোটামুটি রোজ রাত্রি 8টা-8:30 বাজলেই আমাকে ওর দাদা ফোন করতো। তো রোজ আমাকে ধরতে ইচ্ছে করতো না। একদিন আমি বললাম, তুমি আমাকে রোজ ফোন করো কেন? না বলে আমি কি তোমার বন্ধু হতে পারি? আমি বললাম, আমি ছেলে বন্ধুদের সাথে বেশি কথা বলি না, কিন্তু এই রকম বলা সত্ত্বেও আমাকে রোজ ফোন করতো, একদিনও মিস করতো না। ফোন বাবাও ধরে ফেলতো, তখন বলতো রং নাম্বার, আর আমি ধরলে কথা বলতো। তো হঠাৎ করে সেই সময় একটা অঘটন ঘটে। তো সেই ছেলেটা হচ্ছে বর্তমানে আমার হাজব্যান্ড। আর তারা ছিল 3 ভাই। আমার হাজব্যান্ড সব থেকে ছোট, তার বড় দাদার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে আমার বড় ভাসুরের। তারপর টানা হসপিটালে ভর্তি, বাঁকুড়া মেডিকেল থেকে এফআইআর করে দেয় কলকাতা পিজিতে। 15 দিন পর মারা যায়। তো সেই সময় দাদার কাছে ছিল হসপিটালে টানা 15 দিন আমার হাজব্যান্ড। তো সেই সময় একটা বিপদের সময়, তো আমার কাছে খুব কান্নাকাটি করতো, ফোন করতো, আর বলতো যে দাদাকে বাঁচানো যাবে না মনে হয়। তো আর আমি বলতে পারতাম নি যে তুমি আমাকে আর ফোন করো না। তারপর 15 দিন পর
দাদা মারা যায়, শ্রাদ্ধ শান্তি হেনে তেনে করাতে 1 মাস কেটে যায়। তো একটানা বন্ধুত্বের মতো হয়ে গেল। তারপর হঠাৎ আমি দেখলাম যে ফোন না করলে আমারও খারাপ লাগে। তখন ভাবলাম এটা তো ঠিক হচ্ছে না, আজই কিছু ব্যবস্থা করতে হবে। দুঃখ বিপদ কেটে গেছে, এখন ভাবলাম আজ ফোন করুক। তারপর তখন সেদিন যখন ফোন করলো, তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এতদিন না হয় তুমি বিপদে ছিলে, এখন তো যা বিপদ হওয়ার হয়েই গেছে, কিন্তু তুমি আমাকে এইভাবে রোজ আর ফোন করো না। জিনিসটা তো খারাপ হচ্ছে। তুমি আমার কে হও যে আমাকে রোজ ফোন করতে হবে? আমি আর ফোন ধরতে পারবো না। তখন সে বলল, কেন বন্ধু? আমি বললাম, যদি বন্ধুত্বই হয় তাহলে বন্ধু কি রোজ ফোন করে নাকি? তখন ও বলল, আসলে তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার কথাগুলো খুব ভালো। তখন আমি বললাম, তা না হয় বুঝলাম, তাই বলে রোজ ফোন করতে হবে? আমার পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, আমার মাইন্ড খারাপ হচ্ছে। তখন সে আমাকে প্রপোজ করলো। আমি বললাম, তুমি আমাকে এখনো পর্যন্ত কিন্তু দেখোনি, না দেখে প্রেম করবে, তারপর দেখে পালাবে, তা হবে না। আমি কানা না খোড়া, বিবাহিতা না অবিবাহিতা, সেটা তো দেখো। তখন সে বলল, ঠিক আছে, তুমি যখন বলছো তখন দেখা করব, তবে আমার মত পাল্টিবে না। তুমি যেমনই হও, একটা ভালো মনের মানুষ তো বটে। তারপর দেখা হলো গুপ্তমনের মন্দিরের সামনে। আমি আমার বান্ধবীকে নিয়ে গিয়েছিলাম, ও ওর বন্ধুকে নিয়ে এসেছিল। আমি ভয়ে একা যাইনি। তারপর ঘরে এসে অ্যাকসেপ্ট করলাম। এরপর গেল পড়াশোনা, কলেজে ভর্তি হলাম। তারপর ওকে বললাম, আমাদের তো কাস্টের ব্যাপার আছে, আমি আলাদা কাস্ট, তুমি আলাদা কাস্ট, আমার বাবার বাড়ি আলাদা কাস্টে, তোমার বাবার বাড়ি আলাদা কাস্টে। তাই বললাম আমি কলেজ কমপ্লিট করব আগে, তারপর বিয়ে করব। ততক্ষণ তুমি কোনো ব্যবসা করো, চাকরি তো বর্তমানে আশা কম। তখন ও ডেকোরেটার্সের ব্যবসা করলো, আর আমি 3 বছর কলেজ কমপ্লিট করলাম। মাঝে মধ্যে দেখা করতাম, ঝাড়গ্রামে বাস স্ট্যান্ডে গল্প করতাম আর পালিয়ে আসতাম। ফোনে কথা বলতাম রোজ। তারপর ও আমাকে একটা ফোন দিয়েছিল, লুকিয়ে রাখতে হতো আমাকে। আর একবার সরস্বতী পুজোর একটা লাল হলুদ শাড়ি দিয়েছিল। শাড়িটা আমার খুব প্রিয়, এখনও রেখেছি খুব যত্ন করে। শাড়িটা পরে অনেক ভিডিও বানিয়েছি। তারপর 3 বছর হয়ে গেল, 3rd ইয়ার কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর আমাকে এদিক ওদিক থেকে পাত্রী দেখতে আসতে শুরু করলো। তখন ও শুনতে পেয়ে খুব রাগ করতো, শুধু ফোন করে জিজ্ঞাসা করতো ওরা কি বলে গেল। আমার বান্ধবীরাকে ফোন করতো। তারপর ঝাড়গ্রামের সামনে বিরিয়ানিতে আমার নিজের আত্মীয়র মধ্যে একটা দাদার সাথে বিয়ে দেবে বলে কথা বলি চলছে। ওরা একবার দেখে গেলো, আবার আমাকে দেখতে আসবে বলে ঠিক করলো। এমন সময় আমি বললাম, বাবা আমি ওই ড্রাইভারকে বিয়ে করব না। তখন বাবা বলল, না তো না, আরও কত আসবে। তারপর তোমাদের দাদাভাই আমাকে বলছে, এরপর তুমি আসবে কিনা বলো। আমি বললাম, এইভাবে আমাদের কথা কাটাকাটি হতে থাকে। তো একদিন আমি সারা রাত বাবার পোলট্রি ফার্ম ছিল, পোলট্রি লোড করেছি, বাবা লোড করেছে, আমি খাতা কলমে লিখেছি। তো সকালবেলা উঠে সারা রাত জেগে সকালবেলা উঠে বাবাকে খাতার হিসেব টিসেব দিয়ে পোলট্রি, তারপর আমি বেরিয়েছি। সেদিন কথা দিয়েছি যাব বলে।
তো বেরিয়েছি, তো আমার বাড়ির থেকে বেরোচ্ছি, তো মানে রাস্তায় যাচ্ছি, তো আমি সাইকেলে যাচ্ছি, তো দু চোখ দিয়ে যেন চোখের জলে মানে রাস্তা দেখতে পাচ্ছি না। আমার একটা বোনকে বলে ঘর থেকে বেরিয়েছি, তো ঘর থেকে বেরোতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছিল আমার। রাস্তাটা সাইকেলে করে যাচ্ছি, এমনভাবে এসেছি যে চোখের জলে রাস্তা দেখা যাচ্ছে না। আর এদিকে আমার বান্ধবীরা বলছে, তুই ছেলেটাকে এতদিন তাহলে আটকে রেখেছিলি কেন, না যদি বিয়ে করবে। আর এদিকে তোমার দাদাভাই বলছে, না আসলে আমি মরে যাব। তারপর ওর কাছে পৌঁছালাম, পৌঁছে গিয়েও প্রচুর কান্নাকাটি করছে। তারপর ও বলল, আমরা একা বিয়ে করব না, আমাদের বিয়ে আমার বাবা করাবে। তোমার বাবা মা নেই সামনে, অন্তত আমার বাবা মা আমাদেরকে আশীর্বাদ করুক। তাই বাড়িতে ফোন করলো, সব কিছু বললো। আর বাড়ি থেকে 10-12 জন লোক আসলো, আমাদের ওখানে কেনাকাটা করলো, কাপড় যা বিয়ের জন্য যা কিছু লাগে। তারপর আমার শ্বশুরমশাই আমাদের রায়পুর মহামায়া মন্দিরে আমাদের বিয়ে দিল। আর বিয়ে করতে যাব এমন সময় আমার প্রচুর কান্না পাচ্ছে, সহ্য করতে পারছি না, বাবা মাকে ভীষণ মনে পড়ছে। তারপর আমার একটা ভাসুর আর একটা ঠাকুরছির পর আমাকে অনেকক্ষণ বুঝালো, গাড়ি থেকে নামতে পারছি না আমি। আর এদিকে তোমাদের দাদা ভাই বলছে, তুমি তো আমাকে ফাঁসাবে, এমন করলে কি করে হবে। তারপর নিজের মনকে শক্ত করলাম আর বিয়ে করলাম। বিয়ে করে বাড়ি নিয়ে আসার পর আমার শ্বশুরমশাই আমার বাবাকে ফোন করে সব কিছু করলো। তো এইভাবে আমাদের বিয়েটা কমপ্লিট হলো। তো দুজন দুজনকে পাশে পেলাম। তো যাই হোক, মোটামুটি বন্ধুরা, আমাদের লাভ ম্যারেজটা কমপ্লিট হলো। তো যে বাবা মা কতটা কষ্ট হয়, যাই হোক বন্ধুরা, আমি লাভ ম্যারেজ করে বুঝতে পেরেছি যে বাবা মার কতটা কষ্ট হয়, নিজের কতটা কষ্ট হয় বাবা মাকে ছেড়ে বিয়ে করে। আর আরও বেশি বুঝতে পারলাম আমি যখন নিজে দুটো বাচ্চার জন্ম দিলাম, আমি যখন নিজে মা হলাম। সত্যি কথা বলতে, বাবা মা যাকে ইচ্ছে করে বিয়ে দেয়, যতই কষ্ট হোক যেমনই হোক, সেটা মেনে নেওয়াই ভালো। আমি যদিও সুখী, আমার হাজব্যান্ড আমাকে প্রচুর ভালোবাসে, বাবা মার পরে যদি আমাকে কেউ ভালোবেসে থাকে, সেটা আমার হাজব্যান্ডই ভালোবাসে। তো যাই হোক, তবুও বলছি, বাবা মাকে কষ্ট দেওয়া একদমই উচিত নয়। কারণ এত কষ্ট পেয়ে এত কিছু করেও তবুও কিন্তু আমার বাবা আমাকে 1 মাসও যেতে দিল নি, অ্যাকসেপ্ট করে নিল, মেনে নিল সব কিছু। এই হচ্ছে বাবা মা, এটাই হচ্ছে মা বাবার দরজ। সত্যি এদেরকে কষ্ট দেওয়া একেবারে উচিত নয়। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তো সবাই একটু চেষ্টা করবে বাবা মাকে খুশি রাখার জন্য। আমি যে ভুলটা করেছি, তোমরা যেন কেউ এই ভুলটা করো না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।